নমস্কার বন্ধুগণ, আমি শ্যামল কুমার মিত্র, সভাপতি, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। ডিএ মামলার রায় কবে বেরোবে এই নিয়ে অসংখ্য কর্মচারী আমাদের নিত্য ফোন করছেন এবং তাদের এই অসংখ্য ফোনে একটা বিষয় আমরা বুঝতে পারছি যে কর্মচারীদের মধ্যে একটা হতাশা গ্রাস করেছে যে আদৌ সুপ্রিম কোর্টে অন্য কোনো রকম খেলা হচ্ছে কি না, এই মামলার রায়টা আদৌ বেরোবে কি না এবং কর্মচারীদের কি হবে। এখন দেখুন, আমরা সাধারণ কর্মচারী, আপনারা আমাদের সাহস দিয়েছেন, আমাদের পাশে থেকেছেন, আমাদের লড়াইকে বুক দিয়ে আগলে রেখেছেন এবং দীর্ঘ 10 বছর ধরে আমরা মামলা সম্পর্কে যা যা সিদ্ধান্ত নিয়েছি আপনারা সেগুলোকে সমর্থন জানিয়েছেন, আমাদের ভরসা জুগিয়েছেন। তো সেই ভরসার ফলে আমরা আজকে এই পর্যন্ত পৌঁছতে পেরেছি। কিন্তু আদতে আমরা একজন সাধারণ কর্মচারী এবং আমাদের পক্ষে মহামান্য সুপ্রিম কোর্টের রায় কবে বেরোবে এটা জানার একমাত্র পদ্ধতি হচ্ছে যে সুপ্রিম কোর্টে অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল এবং অনারেবল জাস্টিস পি.কে. মিশ্রর বেঞ্চ কবে বসছে এবং সেই বেঞ্চ বসার পরে আমরা কজ লিস্ট এবং সাপ্লিমেন্টারি কজ লিস্টের দিকে খেয়াল রাখছি। সেখানে আমাদের মামলার নাম অর্থাৎ কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এই নাম থাকলে আমরা জানতে পারবো যে ওই দিন আমাদের মামলাটা মাননীয় বিচারপতিদের বেঞ্চে উঠছে এবং রায়টা হবে। এর আগে আমাদের পক্ষে জানার কোনো সুযোগ বা কোনো সম্ভাবনা নেই, কাজেই আমরা বলতে পারছি না ঠিক কবে এই মামলার রায় বেরোবে। দ্বিতীয় যে বিষয়টা আমরা বারবার বলে এসেছি যে সরকার হচ্ছে মালিক, কর্মচারীরা হচ্ছেন শ্রমিক। সরকার এবং কর্মচারীদের মধ্যে সম্পর্কটা শ্রমিক মালিকের। স্বাভাবিকভাবে মালিক কর্মচারীদের প্রাপ্য দিতে, ন্যায্য বেতন দিতে আগ্রহী হবেন না। তা সে কারণে এই মামলাটা রাষ্ট্র শক্তির বিরুদ্ধে মামলা এবং রাষ্ট্র শক্তির বিরুদ্ধে যখন একটা মামলা হয় তখন অত্যন্ত স্বাভাবিকভাবে আমাদের অপেক্ষা করতে হয়, দীর্ঘ লড়াই করতে হয়। এবারে আসুন মামলার দীর্ঘসূত্রতা। ল কমিশনের 120তম রিপোর্ট সম্প্রতি প্রকাশ পেয়েছে। সেই রিপোর্টে বলা হয়েছে 1 লক্ষ প্রতি 1 লক্ষ জনসংখ্যায় বিচারপতি প্রয়োজন 50 জন। ভারতবর্ষে এখন আছে 21 জন। দেশে মামলা জমে আছে 5.5 কোটি, হাইকোর্টে 65 লক্ষ, সুপ্রিম কোর্টে 88,000। স্বাভাবিকভাবে মামলার চাপে এবং মাননীয় বিচারপতি, বিচারক এবং আদালত কর্মীদের যে ব্যাপক শূন্য পদ, তার ফলে মামলা দীর্ঘসূত্রতা আসছে। সেই 1993 সালে একটা সিনেমা বেরিয়েছিল দামিনী, সেখানে সানি দেওয়ালের প্রখ্যাত উক্তি তারিখ পে তারিখ আজও চলে আসছে। কাজেই আমাদের যতদিন না এই বিচার ব্যবস্থার আমূল সংস্কার হচ্ছে ততদিন পর্যন্ত এই দীর্ঘসূত্রতা আমাদের মেনে নিতে হবে, অন্য কোনো পন্থা নেই। এবারে আসুন মালিক, তার চরিত্র, সেই অনুসারে কিন্তু কর্মচারীদের কতটা বেশি শোষণ করা হচ্ছে সেটা নির্ভর করে। একটি ছোট উদাহরণ দিই। গত 4 অক্টোবর থেকে 24 অক্টোবর পর্যন্ত কোচবিহার থেকে নবান্ন এই দীর্ঘ 800 কিলোমিটার পথ হেঁটেছিলেন, পদযাত্রা করেছিলেন
শিক্ষক শিক্ষাকর্মীদের একাংশ, তাদের দাবি ছিল ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে তাদের অন্তর্ভুক্ত করা, এবং এই দাবিটা মেটাতে রাজ্য সরকারকে কোনো আর্থিক বরাদ্দ করতে হবে না, কারণ গত 16 বছরে এই স্কিমে রাজ্য সরকার ক্লেম মিটিয়েছেন 256 কোটি টাকার মতো, এবং প্রতি বছর আমাদের থেকে যারা এই স্কিমের অন্তর্ভুক্ত বছরে 6,000 টাকা হিসেবে তারা 134 কোটি টাকারও বেশি পায়। অর্থাৎ 2 বছরের প্রিমিয়ামের টাকায় 16 বছরের মেডিক্লেমের খরচ মিটিয়েও রাজ্য সরকারের ভাণ্ডারে কিছু অর্থ পড়ে থাকে, এবং 14 বছরের প্রিমিয়ামের টাকা রাজ্য সরকারের কাছে লাভ হিসেবে পড়ে থাকে। এটা একটা লাভজনক প্রকল্প। তো এই সামান্য একটা দাবিতে 800 কিলোমিটার পদযাত্রা করলেন শিক্ষক শিক্ষাকর্মীদের একাংশ। আমি হুগলি জেলার বাসিন্দা। তারকেশ্বরে যারা জল নিয়ে যান বৈদ্যবাটি ঘাট থেকে, দূরত্ব হচ্ছে 35 কিলোমিটার। আমরা তার পরের দিন যখন অফিস আদালতে যাই, দেখি তারা ওই ট্রেনের মেঝেতে শুয়ে আছেন, বসে আছেন, পা ফুলে গেছে, ফোসকা পড়েছে, মুখে একটা অবর্ণনীয় যন্ত্রণার ছাপ। 35 কিলোমিটার হেঁটে তাদের এই অবস্থা হয়। ভাবুন, দীর্ঘ 800 কিলোমিটার পথ যারা হেঁটে এলেন, তারা এই সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারলেন না। এই রকমই একটা অমানবিক সরকার পশ্চিমবাংলায় রয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন, পঞ্চায়েতের একজন ট্যাক্স কালেক্টর 600 টাকা বেতন পান, মিড ডে মিল ওয়ার্কাররা 1666 টাকা বেতন পান, জীবিকা সেবকরা 8 বছর ধরে বেতন পাচ্ছেন না, বিভিন্ন পুরসভায় অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীরা বেতন পাচ্ছেন না, স্থায়ী পদে কোনো নিয়োগ না করে কৃতদাস মালিক সুলভ আচরণে চুক্তিভিত্তিতে অস্থায়ী কর্মী নিয়োগ করে সরকারি কাজ চালাচ্ছেন, যাদের না দিচ্ছেন কোনো সামাজিক সুরক্ষা, না দিচ্ছেন কোনো ছুটি, না দিচ্ছেন কোনো মেডিকেল, নামমাত্র বেতন বা মজুরি সেটাও তারা পাচ্ছে না। তো এই রকম একটা ভয়ঙ্কর ভয়াবহ সরকার যখন আছে, তখন স্বাভাবিকভাবে আমাদের দাবি আদায়ে সমস্যা হবে, দেরি হবে। এবারে আসুন, আমরা কর্মচারীদের হতাশ হতে নিষেধ করছি। আপনারা 10 বছর আমাদের সঙ্গে ছিলেন, এবং রায় কবে বেরোবে এটা আমরা বলতে পারছি না, কিন্তু রায়টা যে কর্মীপক্ষের পক্ষেই যাবে সে সম্পর্কে আমরা কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাসী। এখন বলবেন কেন আত্মবিশ্বাসী? তার তো যুক্তি থাকবে। 31শে আগস্ট 2018 মহামান্য কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিলেন, ডিএ ইজ এ লিগ্যালি এনফোর্সেবল রাইট অব দ্য এমপ্লয়িজ। এবং মহামান্য সুপ্রিম কোর্টে গত 28শে নভেম্বর 2022 প্রথম মামলাটার শুনানির জন্য ওঠে, এবং অনারেবল জাস্টিস ঋষিকেশ রায়ের বেঞ্চ একটা গুরুত্বপূর্ণ অবজারভেশন দিয়েছিলেন যে রায়টা হয়েছে 2018 সালে। সেই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে কোনো এসএলপি দাখিল করেননি, উল্টে সেই রায়ের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে রিভিউ পিটিশন করে রায়টার লিগ্যালিটি দিয়ে দিয়েছেন। এত বছর পরে সেই রায়, তার বিরুদ্ধে এসএলপি কেন? রাজ্য সরকার এসএলপি দাখিল করেছেন 2022 সালের 20শে মে, যে রায় হয়েছে, অর্থাৎ ডিএ ইজ এ লিগ্যালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট অফ দ্য এমপ্লয়িজ, সেই রায়টার বিরুদ্ধে। কাজেই আমরা যে 11 পাতার রিটন সাবমিশন দিয়েছি, সেখানে একটা কথা অত্যন্ত স্পষ্টভাবে আমরা উল্লেখ করেছি, সেটা আপনাদের জানানো দরকার। সেটা হচ্ছে that no SLP was preferred
by the state and findings of the judgments dated 31st/08/2018 and 07/03/2019 became final and binding on the aforesaid issue. অর্থাৎ ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট অফ দ্য এমপ্লয়িজ। এই রায়টা সুপ্রিম কোর্টের যে রায়ই হোক, এটা কিন্তু অলরেডি আইনগতভাবে বলবৎযোগ্য, লিগ্যালিটি পেয়ে গেছে। সুপ্রিম কোর্টে এখন বিচার্য বিষয় দুটি, একটি হচ্ছে যে ফান্ডামেন্টাল রাইট কি এটা, আর 2 নম্বর হচ্ছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ দেয়াটা, এটাই হচ্ছে তাদের কোর ইস্যু। সুপ্রিম কোর্ট এটাই বলেছেন। এবারে আসুন, সুপ্রিম কোর্ট যে ইন্টারিম অর্ডারটা দিয়েছেন জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চ, সেই রায়ের একটা অংশ আমি একটু তুলে ধরছি। We are of the considered view that the petitioner state should release at least 25% of the amount due and payable to all the employees in terms of the impugned judgment dated 20/05/2020 passed by the High Court at Calcutta in WPST number 1092020 titled The State of West Bengal and Others versus Confederation of State Government Employees and Others, and order dated 22/09/2022 in can number 1/2022 within a period of 6 weeks from the today. এই যে নির্দেশটা মহামান্য সুপ্রিম কোর্ট দিয়েছেন, তাতে কিন্তু বলে দিয়েছেন, স্পষ্টভাবে বলে দিয়েছেন যে 2022 সালের 20শে মে মহামান্য কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিলেন এবং 22/9/2022 স্যাট যে রায় দিয়েছিলেন, সেই রায়ের প্রেক্ষিতে কর্মচারীদের যে প্রাপ্য সেটার 25% মিটিয়ে দিতে, অর্থাৎ অ্যামাউন্ট ডিউ অ্যান্ড পেয়েবল টু দ্য এমপ্লয়িজ, ডিউ অ্যান্ড পেয়েবল। অর্থাৎ সুপ্রিম কোর্ট কিন্তু এই ইন্টারিম অর্ডারে স্বীকৃতি দিয়ে দিয়েছেন যে এই ডিএর টাকাটা আমাদের বকেয়া এবং এটা আমাদের পেয়েবল, অর্থাৎ এটা আমাদেরকে দিতে হবে। দ্বিতীয় আর একটা 2 নম্বর অনুচ্ছেদের আমি একটা অংশ বিশেষ তুলছি। However, pending such consideration, we are of the considered view that the employees need not be kept waiting endlessly to receive the money in question. অর্থাৎ আদালতে মামলা আছে, আর্থিক সংকট, এইসব কথা বলে কর্মীদের প্রাপ্যটাকে আটকে রাখা যাবে না। তা স্বাভাবিকভাবে এই ইন্টারিম অর্ডারে মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু স্বীকৃতি দিয়ে দিয়েছেন যে এই ডিএটা আমাদের প্রাপ্য এবং এই ডিএটা সরকারকে দিতে হবে। এবারে দ্বিতীয় বিষয়ে আসুন, যা অনেকেই বলছেন যে এই রায়টা তো রাজ্য সরকার মানেননি। হ্যাঁ, রাজ্য সরকার মানেননি, আমরা তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছি। আমরা আইনের অত মারপ্যাচ বুঝি না। আমাদের প্রত্যাশা ছিল কর্মচারীদের মতোই যে মহামান্য সুপ্রিম কোর্ট এই আদালত অবমাননার মামলাটা শুনবেন এবং একটা দৃষ্টান্তমূলক রায় দেবেন, যাতে করে ভবিষ্যতে সুপ্রিম কোর্টের নির্দেশ না মানার ঔদ্ধত্য রাজ্য সরকার দেখাতে না পারেন। কিন্তু যে কোনো কারণেই হোক সেই মামলাটার শুনানি হয়নি, সেটা আজও সুপ্রিম কোর্টে পেন্ডিং দেখাচ্ছে। এখন হতে পারে, আমরা জানি না, যে যেহেতু মূল মামলার শুনানি শুরু হয়ে গেছে সেই কারণেই হয়তো ইন্টারিম অর্ডারটার সেভাবে আর কোনো গুরুত্ব নেই, এটা আমাদের অনুমান। কিন্তু এবারে আসুন, যখন একটা মামলা চলে এজলাসে মাননীয় বিচারপতিরা
বিভিন্ন পক্ষের আইনজীবীদের সওয়াল জবাবে উত্তরে যা যা বলেন, অর্থাৎ অবজারভেশন, সেগুলোর মধ্য দিয়ে আমরা কিন্তু বুঝতে পারি যে এই মামলায় মাননীয় বিচারপতিরা কাদের যুক্তিটাকে গ্রহণযোগ্য বলে মনে করছেন, গ্রহণ করছেন। আমি সেই অবজারভেশনের কয়েকটি একটু তুলে ধরছি। অনারেবল জাস্টিস পি.কে. মিশ্র পুরানো দিনে যারা টাকা ধার দিতেন সেই মহাজনদের মতো রাজ্য সরকার একদিকে টাকা বাঁচিয়ে অন্যদিকে কাজে লাগাচ্ছে। ডিএ কোন সময় কত হারে দেয়া হবে তা ঠিক করার ক্ষেত্রে রাজ্য সরকার খেয়াল খুশি এবং নিজের ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছে। জাস্টিস সঞ্জয় কারোল দিল্লি এবং চেন্নাইয়ে যে ভিন্ন হারে ডিএ দেওয়া হয় সেই প্রসঙ্গে বলেছেন, সেদিক থেকে বিচার করলে রাজ্যের এই পদক্ষেপ আরবিট্রারি মানে স্বেচ্ছাচারিতা বলে গণ্য হতে পারে। জাস্টিস পি.কে. মিশ্র রাজ্য সরকার তাদের খেয়াল খুশি মতো ডিএ দিয়ে থাকলে তা হতে পারে না। মেথড তো একই, অর্থাৎ ডিএ নির্ধারণের। এরা মানে রাজ্য সরকার পুরনো দিনের সুদের কারবারিদের মতো টাকা বাঁচিয়ে অন্য কাজে লাগাচ্ছে। জাস্টিস সঞ্জয় কারোল এআইসিপিআই রাজ্য সরকারের কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা এটাই হলো মামলার কোর ইস্যু। জাস্টিস পি.কে. মিশ্র কপিল সিব্বল বলেছিলেন যে রাজ্য সরকারকে আদালত কোনো নির্দেশ দিতে পারেন না। তার পরিপ্রেক্ষিতে জাস্টিস মিশ্র বলেছিলেন, আপনি রাজ্য সরকারকে কেন বলছেন না যে আদালত মোট বকেয়া ডিএর 25% দিয়ে দেওয়া হোক, আদালত যে নির্দেশ দিয়েছে। এবং জাস্টিস কারোল বলেন, আপনারা বকেয়া টাকা দেওয়ার জন্য একটা পরিমাণ স্থির করুন, তারপর দিয়ে দিন সেই টাকা, তারপরে মামলা নিষ্পত্তি হোক, তখন দেখা যাবে। আমরা তো কেউ পালিয়ে যাচ্ছি না। এবং কপিল সিব্বল যখন বললেন যে এটা আদালতের এখতিয়ারের মধ্যে পড়ে না রাজ্য সরকার কী হারে ডিএ দেবে বা দেবে কিনা, তখন কিন্তু অত্যন্ত কঠোরভাবে জাস্টিস সঞ্জয় কারোল বলেছিলেন, আদালত সংবিধানের 142 নম্বর ধারার বলে রাজ্যকে নির্দেশ দিতেই পারে মিস্টার কপিল সিব্বল। সঞ্জয় কারোল সরকারি কর্মীদের আর্থিক অবস্থার কথাও ভাবতে হবে, মাথায় রাখতে হবে রাজ্যে আর্থিক জরুরি অবস্থা জারি হয়নি। জাস্টিস মিশ্র রাজ্য সরকার বিভ্রান্তি তৈরি করে তার সুযোগ নেওয়ার চেষ্টা করছে, এরা নিজেরাই সমস্যা তৈরি করছে, সেই সমস্যার সুবিধা নেওয়ার চেষ্টা করছে। জাস্টিস মিশ্র যখন সরকার পক্ষের আইনজীবী শ্যাম দেওয়ান মহামান্য আদালতকে বললেন যে আপনারা একটা ধারণা তৈরি করে দিচ্ছেন ডিএ সম্পর্কে, তখন জাস্টিস মিশ্র শ্যাম দেওয়ানকে বললেন, আমরা কোনো ধারণা তৈরি করিনি। আপনি বলেছিলেন রোপার ভিত্তিতে ডিএ দেয়া হবে, আপনিই বলেছিলেন বকেয়া ডিএও দেয়া হবে, আপনাকে রুল মানতে হবে। অর্থাৎ রোপা 2009 এইটা কিন্তু সরকারকে মানতে হবে। এটা মাননীয় সুপ্রিম কোর্টের অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল তিনি কিন্তু স্পষ্টভাবে বলেছেন। তারপরে বলছেন, আপনি কি বলতে চাইছেন রোপা রুল ডিএর জন্য বাধ্যতামূলক নয়? তাহলে রোপার ভূমিকা কি? সরকারি কর্মচারীদের এন্টাইটেলমেন্ট তো রোপার মধ্য থেকেই আসবে, তাই না? আপনাদের বক্তব্য আমাদের মনে প্রশ্ন জাগাচ্ছে। আমি জানি যে অবজারভেশন তার কোনো আইনি মূল্য নেই। মহামান্য সুপ্রিম কোর্টে এমন একাধিক মামলা আছে যে মামলায় অবজারভেশন যা হয়েছে তা রায়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়নি। কিন্তু এটাও আপনাদের বুঝতে হবে, একটা মামলা চলাকালীন যে মামলাটা দীর্ঘদিন শীত ঘুমে চলে গিয়েছিল, সেই মামলাটাকে শীত ঘুম থেকে তুলে এনে অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল এবং অনারেবল জাস্টিস পি.কে. মিশ্র তারা 4, 5, 6, 7ই আগস্ট পরপর 4 দিন ম্যারাথন শুনানি করলেন
অন্য সমস্ত মামলা সরিয়ে রেখে সারা দিন ধরে সুপ্রিম কোর্টে সিনিয়র আইনজীবীরাও বলতে পারছেন না যে সুপ্রিম কোর্টে এরকম কোনো ঘটনা কখনো ঘটেছে কি না। অর্থাৎ জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস পি.কে. মিশ্র তারা মামলাটা শুরুই করেছিলেন এই কথা বলে যে আমরা এই মামলার পুঙ্খানুপুঙ্খ জানি, এবং তারা অত্যন্ত গুরুত্ব দিয়ে এই মামলাটা শুনেছেন এবং কর্মচারীদের পক্ষে যুক্তি সাজিয়েছেন। কাজেই সেগুলো রায়ে প্রতিফলিত হবে না এমনটা কিন্তু আমরা মনে করি না। এবারে আসুন, আমরা কি চেয়েছি। মামলাটার ব্যাপ্তি কিন্তু খুব ছোট, বড় নয়। আমরা চেয়েছি যে আর্টিকেল 309 অর্থাৎ সংবিধানের 309 নম্বর ধারায় বলা আছে, দি ইন্ডিয়ান কনস্টিটিউশন এম্পাওয়ার্স পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার্স to pass laws governing the recruitment and conditions of service for public servants. It also allows the President for union services and the governors for state services to make rules for these aspects until specific legislation is enacted. These rules are subject to the provisions of any subsequent act of the legislature. অর্থাৎ সংবিধানের 309 নম্বর ধারায় অত্যন্ত স্পষ্টভাবে বলা আছে, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন ভাতা, তাদের অধিকার, এইসব সম্পর্কে রুল তৈরি করবে সংবিধানের 309 নম্বর ধারায় কেন্দ্রীয় কর্মীদের ক্ষেত্রে পার্লামেন্ট বা সংসদ, রাজ্য কর্মীদের ক্ষেত্রে বিধানসভা অর্থাৎ কেন্দ্র সরকার বা রাজ্য সরকার। কিন্তু একবার এই 309 নম্বর ধারায় সরকার কোনো রুল জারি করলে সেই রুলটা কিন্তু সরকার আর ভাঙতে পারে না, অমান্য করতে পারে না। এখন পূর্বতন বামফ্রন্ট সরকার তারা তাদের মাননীয় অর্থমন্ত্রী ডক্টর অসীম দাশগুপ্ত তিনি সংবিধানের 309 নম্বর ধারায় রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্সেস রুলস 2009 তাতে অত্যন্ত স্পষ্টভাবে লিপিবদ্ধ করে গিয়েছিলেন যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে দুবার কর্মচারীদের দিয়ে দেওয়া হবে। এবং আমি একটা অর্ডার আপনাদের কাছে উল্লেখ করি, অর্থ দপ্তরের নির্দেশ অর্ডার নম্বর হচ্ছে 13,600F, তারিখ হচ্ছে 18/12/1997। এই অর্ডারটায় অত্যন্ত স্পষ্টভাবে বলা আছে পশ্চিমবঙ্গ সরকার 1 এপ্রিল 1979 থেকে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সকে দিয়ে দেওয়ার সূচক হিসেবে গণ্য করেছেন। তা আমরা মামলায় দাবি করেছিলাম যে এই যে কনস্টিটিউশনাল কমিটমেন্ট বা সাংবিধানিক প্রতিশ্রুতি রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্সেস রুলস 2009-এ রাজ্য সরকার করেছেন, সেইটা শাসক দল পরিবর্তন হওয়ার পরে নতুন শাসক দল মানছেন না, এটা হতে পারে না। এই কনস্টিটিউশনাল কমিটমেন্ট নতুন শাসক দলকেও পূরণ করতে হবে এবং অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে আমাদের ডিএ দিতে হবে। তখন মোট বকেয়া ছিল 50%, 16% ডিএর সংস্থান পূর্বতন অর্থমন্ত্রী বাজেটে করে রেখেছিলেন, তাই আমরা বকেয়া 34% দাবিতে মামলাটা করেছিলাম। দ্বিতীয় বিষয়টা ছিল যে দিল্লি এবং চেন্নাইয়ে ভিন্ন হারে দিয়ে দেওয়া হয়, এটা সংবিধানের 14 নম্বর ধারার বিরোধী। কাজেই কোনো সংবিধান বিরোধী কাজ রাজ্য সরকার করতে পারেন না, এই কাজটা থেকে সরকারকে বিরত থাকতে হবে। মামলার ব্যাপ্তি অত্যন্ত কম এবং সত্যি কথা বলতে কি আমি বুঝি না যে মাননীয় বিচারপতিরা মামলা শুনেছেন দীর্ঘদিন ধরে তারাও কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএটা পান। এই মামলা 10 বছর ধরে চলেছে, আজও রায় হয়নি, এটা নিশ্চয়ই আমাদের পক্ষে হতাশা। কিন্তু রায়টার যা মেরিট তাতে কিন্তু আমরা নিশ্চিত যে এই মামলায় যে রায় হবে সেটা কিন্তু কর্মীপক্ষের অনুকূলেই যাবে। এবং মাননীয় আমরা যে 127 পাতার
যে রিটেন সাবমিশন রাজ্য সরকার করেছেন, তারা কিন্তু আমাদের জয়ের রাস্তাটা আরও পরিষ্কার করে দিয়েছে। তারা ওই পিটিশানে অনেক প্ররোচনা রেখেছিলেন আমাদের প্ররোচিত হওয়ার জন্য, আমরা প্ররোচিত হইনি। এবং তারা বলেছেন ওই সাবমিশনে কেরালা, ছত্তিশগড়, হিমাচল, মণিপুর, মেঘালয়, কর্ণাটক, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, তেলেঙ্গানা, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ, এই 12টা রাজ্য সরকার কেন্দ্রীয় হারে বা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ কর্মীদের দেন না। তার মানে তারা এই সাবমিশনে স্বীকার করে নিয়েছেন যে বাকি 12টা রাজ্য সরকার এবং 7টা কেন্দ্রশাসিত অঞ্চল সরকার, অর্থাৎ মোট 23টা রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চল সরকার এবং কেন্দ্র সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএটা দেয়। এবার এই যে 12টা রাজ্যের নাম দিয়েছেন, নিজেরাই ফেঁসে গেছেন। কেরলে তাদের বেতন কমিশনের সময়কালের পার্থক্য আছে, সেই জন্য তাদের ডিএর হার নিয়ে অন্য রাজ্যগুলোর সঙ্গে তুলনা করা যায় না। বাকি যে রাজ্যগুলো রয়েছে তার মধ্যে মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এই 3টে রাজ্য বাদে প্রত্যেকটা রাজ্য সরকার কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনেই ডিএটা দিচ্ছেন। যে ডিএর হার ওনারা দিয়েছেন ওই সাবমিশনে, তাতে বোঝা যাচ্ছে। অর্থাৎ আরও 9টা রাজ্য অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনেই ডিএটা দিচ্ছেন, 2-1 কিস্তি পিছিয়ে আছেন। অর্থাৎ তাদের প্রবণতাটা কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স না মানার নয়, শুধুমাত্র ঘোষণায় কেউ 1 কিস্তি, কেউ 2 কিস্তি, কেউ সর্বোচ্চ 3 কিস্তিতে পিছিয়ে আছেন। স্বাভাবিকভাবে মাননীয় বিচারপতিরা এই কম্প্যারিজনটা যখন দেখবেন, তখন তারা বুঝতে পারবেন নিশ্চিতভাবে যে সারা ভারতবর্ষে 3টে বাদে প্রায় প্রত্যেকটা রাজ্য সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএটা দেয়। বাকি যে 3টে রাজ্যের কথা বললাম, ত্রিপুরা, মণিপুর এবং নাগাল্যান্ড, এরাও মণিপুর 39% হারে ডিএ দিচ্ছে, মিজোরাম 39%, নাগাল্যান্ড 30% এবং ত্রিপুরা 33%। এই রাজ্যগুলোর কিন্তু একটা আলাদা দিক আছে, সেটা হচ্ছে এই রাজ্যগুলো তাদের পাহাড়ি রাজ্য, তাদের নিজস্ব রিসোর্স আয় কার্যত নেই। তারা কেন্দ্রীয় অনুদান এবং কেন্দ্রীয় বরাদ্দের উপর ভরসা করেই রাজ্যটাকে চালায়, যার ফলে তাদের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের কাছাকাছি না পৌঁছানোর ক্ষেত্রে একটা যুক্তি আছে। এবং পশ্চিম বাংলায় সব থেকে কম ডিএ 18%, যেখানে ত্রিপুরা 33% দিচ্ছে, যেখানে মণিপুরের মতো রাজ্য 39% দিচ্ছে, যেখানে মিজোরামের মতো রাজ্য 39% দিচ্ছে। তাদের এই রকম একটা নিজস্ব আয়ের উৎস না থাকা সত্ত্বেও সেখানে পশ্চিমবঙ্গ সরকার কর্মচারীদের 18% ডিএ দিচ্ছেন। কাজেই ডিএ দেওয়ার প্রশ্নে পশ্চিমবঙ্গ সরকারের যে মানসিকতা, সেইটা কিন্তু মাননীয় সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা বুঝবেন। দ্বিতীয় যে বিষয়টা, কপিল সিব্বাল এই মামলাটাকে সারা ভারতবর্ষের সমস্ত রাজ্য সরকারগুলোকে যুক্ত করতে চেয়েছিলেন। তিনি বলেছিলেন যে যেহেতু এই মামলার একটা প্যান ইন্ডিয়া এফেক্ট রয়েছে, তাই 28টা রাজ্য সরকারকে এই মামলার সঙ্গে যুক্ত করা হোক। সেই ঘটনাটি ঘটলে আমাদের এবং আমাদের আইনজীবীদের মৃত্যুর পরেও এই মামলা চলত। সেক্ষেত্রে কিন্তু মাননীয় বিচারপতিরা একদম সরাসরি নাকচ করে দিয়েছে। সব শেষ যে চেষ্টাটা করেছিলেন, যে মাননীয় বিচারপতিরা স্যাটেও প্রশ্ন করেছিলেন, হাইকোর্টেও প্রশ্ন করেছিলেন এবং মহামান্য সুপ্রিম কোর্টেও প্রশ্ন করেছেন যে আপনারা যদি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স না মানেন, তাহলে আপনারা কিসের ভিত্তিতে ডিএটা দিচ্ছেন? আপনাদের ডিএ দেওয়ার সূচকটা কি? তারা কোনো লিখিত ডকুমেন্ট দেখাতে পারেননি, লিখিত অর্ডার দেখাতে পারেননি। শেষকালে কপিল সিব্বালজি বলেছিলেন
যে কস্ট অফ লিভিংটা হচ্ছে ডিএ দেওয়ার রাজ্য সরকারের সূচক। এখন এখানে প্রশ্ন যে ঠিক আছে, দিল্লিতে কস্ট অফ লিভিং বেশি, চেন্নাইয়ে কস্ট অফ লিভিং বেশি, সেখানে বেশি হারে দিয়ে দিচ্ছেন, মেনে নিলাম। কিন্তু পশ্চিমবাংলার পুরুলিয়া, বাঁকুড়া, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, সুন্দরবন, বিভিন্ন জেলায়, আবার শ্রীরামপুর, উত্তরপাড়া, কলকাতা, এইসব শহরে সব জায়গায় তো কস্ট অফ লিভিং এক নয়, ভিন্ন ভিন্ন কস্ট অফ লিভিং। তাহলে রাজ্য সরকার কি এই সমস্ত জায়গায় ভিন্ন ভিন্ন হারে দিয়ে দেন কস্ট অফ লিভিং অনুসারে? কাজেই এটাও যে তাদের সূচক নয়, এটা ইতিমধ্যে প্রমাণিত। সবথেকে বড় বিষয়, মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স রাজ্য কর্মীদের ক্ষেত্রে কার্যকর হবে কিনা, এটাই হচ্ছে কোর ইস্যু। এক্ষেত্রেও কিন্তু আমরা এগিয়ে আছি। 1 নম্বর, রাজ্য সরকার কোনো দাখিল করতে পারেননি এমন কোনো তথ্য যাতে প্রমাণ হয় যে তারা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সকে মানেন না। যদি বলবেন কেন, আমি আমাদের 11 পাতার যে সাবমিশন, সেই সাবমিশনের 9 নম্বর পয়েন্টটা তুলে ধরছি। Computation of DA was the same as that of the central government, and the state government had followed the same principles for computation and payment on basis of pay fixed under the 5th State Pay Commission, as was done by the central government under the 6th Central Pay Commission. The central government Central Civil Services Revised Pay Rules 2008 and Government of West Bengal ROPA Rules 2009 define DA in the same language. There is no difference in letter and spirit, and both government follow the same index, that is All India Consumer Price Index, and the definition is also the same. অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার পঞ্চম রাজ্য বেতন কমিশনের যে রোপা 2009 তাতে একেবারে কেন্দ্রীয় সরকারের হুবহু নকল করে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সকে মান্যতা দিয়েছেন, এবং সেটা রুল পশ্চিমবঙ্গ সরকার তৈরি করা। দ্বিতীয় বিষয়, তারা 1 এপ্রিল 1979 থেকে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সকে মান্যতা দিয়ে এসেছেন। তৃতীয় বিষয়, সর্বশেষ যে 6th পে কমিশন রাজ্য সরকার বার করেছেন, যেখানে ডিএকে অধিকার বলা হয়নি কর্মচারীদের, সরকারের দয়ার দান বলা হয়েছে, সেই মানে নিন্দনীয় বেতন কমিশনের রিপোর্টটাও কিন্তু বেতন কমিশনটাও কিন্তু কাজ করেছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স 1982 = 100 ধরে। আবার দিল্লি, চেন্নাইয়ে তারা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিয়ে দিচ্ছেন। তা একটা রাজ্য সরকার সে কিছু ক্ষেত্রে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মানবে, কিছু ক্ষেত্রে মানবে না, এটা কিন্তু হয় না। এবং বর্তমান শাসক দল আসার পরেও যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সকে তারা মান্যতা দিয়ে চলেছেন, সেটা কিন্তু প্রমাণিত। কাজেই আমরা আশা করতেই পারি যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিয়ে দেয়াটা যে আমাদের অধিকার, সেটা সুপ্রিম মান্যতা পাবে। বড়জোর ফান্ডামেন্টাল রাইট কিনা এই ব্যাপারে আমাদের কিঞ্চিত দুশ্চিন্তাগ্রস্ত থাকতে হতে পারে। খুব বেশি হলে এই ফান্ডামেন্টাল রাইট শব্দটার সঙ্গে, শব্দযুগলের সঙ্গে আমাদের কম্প্রোমাইজ করলে হতে পারে। কিন্তু ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট অফ দ্য এমপ্লয়িজ, এবং 2009 রোপা অনুসারে জুলাই 2009 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বকেয়া ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে এবং অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ দেওয়া, এইটার সম্পর্কে আমরা কিন্তু চূড়ান্ত আত্মবিশ্বাসী। কাজেই কর্মচারীদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আর দেরি হচ্ছে, কি করবেন বলুন? এটাই তো পদ্ধতি। মামলা প্রথম গেছে জাস্টিস ঋষিকেশ রায়ের বেঞ্চে, তারপরে গেছে জাস্টিস দীনেশ মাহেশ্বরীর বেঞ্চে। তারা মামলাটা শোনেননি, কোনো কারণ ছিল না।
তারপরে জাস্টিস দীপঙ্কর দত্ত তিনি বললেন মামলা শুনবো না। কেন না, সমাজ মাধ্যমে নাকি কে কী সব লিখেছে, আর কোনো একজন রাজনৈতিক দলের নেতা তিনি নাকি কী সব বলেছেন। আচ্ছা, সমাজ মাধ্যমে তো এটা গণতান্ত্রিক অধিকার মানুষের লেখার, তো যে কেউ যে কিছু লিখতেই পারে, তার জন্য একজন মাননীয় বিচারপতি মামলা শুনবেন না, মামলাটা পিছিয়ে যাবে, এটা একটা অজুহাত। কিন্তু এই দীর্ঘ তারিখ পে তারিখ সংস্কৃতির পরে জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চ, তার ঠিক পরেই জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস পি কে মিশ্রের বেঞ্চ